আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কী, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, ব্যাংক সমন্বয় বিবরণী কি আসলে প্রস্তুত করা বাধ্যতামূলক কিনা, ব্যাংক সমন্বয় কি কোনো হিসাব। তারপরে কথা বলবো আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর যে ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম আছে এবং এর অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। তারপরে কথা বলবো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের প্রক্রিয়া নিয়ে, এটা কত প্রকারের হয়ে থাকে। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। আসো আমরা ক্লাসে প্রবেশ করি। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমেই জানবো ব্যাংক সমন্বয় বিবরণী কি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ব্যাংক সমন্বয় বিবরণী কি, এখানে একটা চার্ট দেওয়া আছে। আমরা প্রথমেই জানার চেষ্টা করব যে আমানতকারী বা মক্কেল কাকে বলা হয়। আসলে ব্যাংকে যেই টাকা রাখুক না কেন, সে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন, সে যদি ব্যাংকে টাকা রাখে তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে সে তাদের একজন গ্রাহক বা ক্লায়েন্ট বা কাস্টমার বা ডিপোজিটর, যে নামেই টাকা হোক না কেন। অর্থাৎ যদি কেউ ডিপোজিট করে বা অ্যাকাউন্ট খুলে টাকা রাখে তাহলেই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকের একজন আমানতকারী বা মক্কেল হিসেবে চিহ্নিত হয়ে থাকে। তো তারপরে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে যে আমানতকারী তার ব্যাংকে কত টাকা রাখলো সেই হিসাবটা রাখার জন্য একটা বই মেইনটেইন করে, যেটাকে বলা হয় নগদান বই বা ক্যাশ বুক। এটা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর ব্যাংক উক্ত গ্রাহকের বা ক্লায়েন্টের বা আমানতকারীর হিসাব রাখার জন্য একটা আলাদা বই মেইনটেইন করে, সেই বইটার নাম হচ্ছে ব্যাংক পাস বই। এবং আর একটা স্টেটমেন্ট মেইনটেইন করে, সেটার নাম হচ্ছে ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক পাসবই সাধারণত ব্যাংক থেকে আমানতকারীকে বা ডিপোজিটরকে দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যতবার টাকা উঠানো বা টাকা জমাদান প্রক্রিয়া সম্পন্ন হয়, প্রত্যেকবারই ওই ব্যাংক পাসবইটা আমানতকারী ব্যাংকে উপস্থাপন করে এবং ব্যাংকার সে বইটায় আপডেট করে দেয়, তথ্য আপডেট করে দেয় যে কোন টাকাটা ডেবিট হয়েছে, কোন টাকাটা ক্রেডিট হয়েছে, এভাবে করে লিখে লিখে দেন। তো এটা হলো ব্যাংক পাসবই। তো ব্যাংক বিবরণী এবং ব্যাংক পাসবইয়ে উভয় ক্ষেত্রেই একই তথ্য থাকে। আর অন্যদিকে আমানতকারী যে বইটা মেনটেন করে ব্যাংকের হিসাব রাখার জন্য, সেটা হচ্ছে নগদান বই। একটা নির্দিষ্ট সময় শেষে, সেটা হতে পারে এক সপ্তাহ, এক মাস বা প্রতিদিন, এই নগদান বইয়ে একটা উদ্বৃত্ত থাকবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স। অন্যদিকে ব্যাংক পাস বইয়েও একটা উদ্বৃত্ত থাকবে। তো এই দুইটা উদ্বৃত্তই কিন্তু মিলে যাবে। যদি না মেলে কোনো কারণে, তখন ব্যাংকের তখন সাধারণত এর কারণ অনুসন্ধান করা হয় যে কী কারণে দুইটা বইয়ের উদ্বৃত্তের মধ্যে পার্থক্য তৈরি হলো। তো সেই কারণগুলো অনুসন্ধান করে বের করা এবং সেইটার মিলকরণ করা, অর্থাৎ ব্যাংক সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ। তো এটা মিলকরণ করার প্রক্রিয়াটাই হচ্ছে আসলে ব্যাংক সমন্বয় বিবরণী। অর্থাৎ এটা দাঁড়ায় যে এমন একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে কোনো একটা স্পেসিফিক ডেটে, এবং সেই ডেটে ব্যাংক পাসবই বা ব্যাংক বিবরণী অনুযায়ী যে উদ্বৃত্তটা, সেটার সঙ্গে মক্কেলের বা আমানতকারীর যে বই, সেটার নাম হচ্ছে নগদান বই, সেই নগদান বই অনুসারে যে ব্যাংক উদ্বৃত্ত, এই দুইটা উদ্বৃত্তের মধ্যে মিলকরণ করার যে প্রক্রিয়াটা বিবরণী আকারে প্রকাশ করা হয় বা তৈরি করা হয়, সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা এরপরে জানবো যে কে প্রস্তুত করে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী মূলত আমানতকারী প্রস্তুত করে, অর্থাৎ ডিপোজিটর যে কোনো একটা ডেটে তিনি ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করে এটা সাধারণত প্রস্তুত করে থাকেন। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটা কেন প্রয়োজন। এটা প্রয়োজন মূলত দুইটি কারণে। একটা হচ্ছে আমানতকারীর যে প্রকৃত ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক উদ্বৃত্ত কত, সেটা জানা। কেননা ব্যাংকের এন্ড থেকেও কোনো ভুল হতে পারে বা আমানতকারীর পক্ষ থেকেও কোনো বইয়েও কোনো ভুল থাকতে পারে। তো সেটা এক্ষেত্রে উদ্ঘাটিত হয় এবং প্রকৃত উদ্বৃত্তটা বের হয়। অন্যদিকে আরেকটা হচ্ছে যে ব্যাংকের যে হিসাব অর্থাৎ পাস বই বা ব্যাংক স্টেটমেন্ট, সেটার সঙ্গে নগদান বই অর্থাৎ আমানতকারীর যে হিসাব রাখা হয় যে বইয়ে, এই দুইটা বই অনুযায়ী যে ব্যাংকের যে উদ্বৃত্ত, সেটার
পার্থক্যের মূল কারণগুলো কি কি সেটাও কিন্তু এই বিবরণীর মাধ্যমে জানা সম্ভব হয়। তো আমরা জানলাম যে আসলে কেন এই ব্যাংক বিবরণী প্রস্তুত করা প্রয়োজন। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্যাপ অনুযায়ী এটার কোন নীতি অনুসরণ করা হয়ে থাকে। গ্যাপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তো বেশ কিছু এরকম নীতিমালা আছে গ্যাপের। তার মধ্যে একটা হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল বা পূর্ণ প্রকাশ নীতি। এই নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। তারপরে আমরা দেখব যে ব্যাংক সমন্বয় কি কোনো হিসাব? না, ব্যাংক সমন্বয় আসলে কোনো হিসাব নয়। এটা একটা স্টেটমেন্ট বা এটা একটা বিবরণী। তবে এটা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। এটা যে 5টা বিবরণী তৈরি করা একটা কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক, যেমন নগদ প্রবাহ বিবরণী, তারপর আর্থিক অবস্থার বিবরণী, এই ধরনের যে 5টি স্টেটমেন্ট তৈরি করা বাধ্যতামূলক, এটা সেটার মধ্যে কোনো একটা স্টেটমেন্ট নয়। এটা একটা অপশনাল বিষয়। এটা আমানতকারী তার প্রয়োজন অনুসারে যে কোনো সময় এটা প্রস্তুত করতে পারে। এরপরে বলা হচ্ছে কখন এবং কবার প্রস্তুত করতে হয়। এটা যে কোনো তারিখে প্রস্তুত করা যেতে পারে আমানতকারীর ইচ্ছা অনুযায়ী। তবে আমানতকারী সাধারণত প্রতি মাস শেষে একবার এটা প্রস্তুত করে থাকেন। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার জানবো যে পাস বই এবং ব্যাংক বিবরণী এই দুইটা একই কিনা। এটা দুইটা এক নয়, তবে এই দুইটা উভয়ের ক্ষেত্রেই কিন্তু একই তথ্য থাকে। পাস বইটা হচ্ছে যখন অ্যাকাউন্ট খোলা হয় ব্যাংকে, তখন ব্যাংক থেকে আমানতকারীকে বা ডিপোজিটরকে এটা সরবরাহ করা হয়ে থাকে এবং যখনই কোনো লেনদেন সংগঠিত হয় বা একটা নির্দিষ্ট সময় শেষে আমানতকারী পাস বই ব্যাংকে নিয়ে আসেন এবং ব্যাংকার সমস্ত তথ্য সে বইয়ে আপডেট করে দেন। অন্যদিকে ব্যাংক বিবরণী হচ্ছে যে কোনো দিন ব্যাংক থেকে সংগ্রহ করা যায়। বর্তমানে আধুনিক ব্যাংকিং প্রচলিত হওয়ার ফলে ব্যাংকিং ব্যবস্থায় যে অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো বা ব্যাংকিং সফটওয়্যারগুলো প্রবেশ করেছে, সেটার ফলে হিসাব রাখাটা খুব সহজ হয়ে গিয়েছে এবং এটার ব্যবহারের মাধ্যমে খুব সহজেই ব্যাংক বিবরণী প্রিন্ট করা যায় এবং যে কোনো ডেটে যে কোনো সময় আপডেটেড হিসাব পাওয়া সম্ভব। ফলে পাস বইয়ের ব্যবহারটা অনেকটাই কমে গিয়েছে। সাধারণত সরকারি ব্যাংকগুলোতে এখন লক্ষ্য করা যায়, কোনো প্রাইভেট ব্যাংকগুলোতে আমরা এটার ব্যবহার তেমন একটা দেখি না। আমরা এখন দেখব যে ডেবিট মেমোরান্ডাম ও ক্রেডিট মেমোরান্ডাম কি। ডেবিট মেমোরান্ডাম হচ্ছে আমানতকারীর হিসাব যে কোনো কারণে ডেবিট করা হলে, অর্থাৎ ব্যাংক যদি কোনো কর্তন করে থাকে আমানতকারীর হিসাব থেকে কোনো টাকা, তাহলে সেটার একটা সেটার ব্যাখ্যা সহকারে একটা পত্র আমানতকারীকে তারা প্রেরণ করে, তো বা একটা বিবরণী প্রেরণ করে, সেটাই হচ্ছে ডেবিট মেমোরান্ডাম। এর আরও দুইটা নাম আছে, সেটা হচ্ছে ডেবিট মেমো বা ডেবিট স্মারক। তো যে বিষয়গুলোর কারণে, সাধারণত যে ঘটনাগুলোর কারণে ব্যাংক কর্তন করে থাকে, সেটা হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জ। ব্যাংক ডিপোজিটরের অ্যাকাউন্ট থেকে সার্ভিস চার্জ কাটতে পারে। তারপরে ব্যাংক ডিপোজিটরের পক্ষে সরাসরি পরিশোধ করতে পারে, যেমন ডিপোজিটরের বা ক্লায়েন্টের যে পাওনাদার আছে তাদেরকে অর্থ পরিশোধ করার জন্য এটা কাটতে পারে। বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হলে কাটতে পারে। ব্যাংক জমাতিরিক্তের সুদ কর্তন করতে পারে অ্যাকাউন্ট থেকে। তারপরে চেক ছাপানোর খরচ কর্তন করতে পারে। ট্রাভেলার্স চেক ইস্যু করলে সেক্ষেত্রে কর্তন করতে পারে। এছাড়াও ট্রান্সফার বা তহবিল স্থানান্তর করলে সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক ডেবিট করতে পারে অ্যাকাউন্ট থেকে। এই বিষয়গুলো কিন্তু ডেবিট মেমোরান্ডামের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এবারে আমরা দেখব যে ক্রেডিট মেমোরান্ডাম, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে বা আমানতকারীর হিসাবে যদি কোনো কারণে ক্রেডিট করা হয়ে থাকে, কোনো কারণে, যেমন ব্যাংক সুদ মঞ্জুর করলো, এক্ষেত্রে আমানতকারী হিসাবে কিন্তু টাকা যোগ হবে, অর্থাৎ ক্রেডিট হবে। তারপরে ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, তো এই আদায়গুলো কী প্রকারের হতে পারে সেগুলো আমরা একটু নিচে দেখি। যে বিনিয়োগের সুদ, অর্থাৎ ডিপোজিটরের কোনো একটা জায়গায় ইনভেস্ট করা আছে, সেখান থেকে একটা ইনকাম সরাসরি ব্যাংকের মাধ্যমে আদায় করা হলো। তারপরে দেনাদারের কাছ থেকে টাকা আসতে পারে ব্যাংকের মাধ্যমে। বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ আসতে পারে ব্যাংকের মাধ্যমে। তারপরে কোনো কোম্পানির শেয়ার কেনা আছে, সেখান থেকে লভ্যাংশ আদায় হতে পারে ব্যাংকের মাধ্যমে। তো এই সকল কারণে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট ক্রেডিট হতে পারে, ক্রেডিট করা হতে পারে। আর সেক্ষেত্রে ব্যাংক যদি ক্রেডিট হয়ে থাকে, ক্রেডিট করার পরে সেটা তারা একটা বিবরণীর মাধ্যমে, একটা পত্রের মাধ্যমে এই বিষয়গুলোকে ব্যাখ্যা সহকারে অ্যাকাউন্ট হোল্ডারকে বা
ডিপোজিটরকে সরবরাহ করে থাকে। তো এটাকেই বলা হয়ে থাকে ক্রেডিট মেমোরান্ডাম। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবারে জানবো যে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির পদ্ধতি হচ্ছে সাধারণত তিনটি। একটা হচ্ছে সিঙ্গেল ব্যালেন্স কারেকশন মেথড, একক জের সংশোধন পদ্ধতি। তারপরে আছে হচ্ছে বোথ ব্যালেন্স কারেকশন মেথড, উভয় জের সংশোধন পদ্ধতি। এবং 3 নম্বরটা হচ্ছে নগদান বই সংশোধনী পদ্ধতি, অর্থাৎ ক্যাশ বুক অ্যামেন্ডমেন্ট মেথড। তো আমরা এই প্রত্যেকটা পদ্ধতি নিয়েই বিস্তারিত কথা বলবো। তবে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস অবশ্যই অংশগ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ক্লাসে। ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক শুরু করার আগে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন। আজকের ক্লাসে আমি তোমাদের কিছু বেসিক কনসেপ্ট দিব ক্যাশ বুক এবং পাস বই বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। তো সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। ডিয়ার স্টুডেন্টস, ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করার আগে বা অঙ্ক করার আগে আমাদেরকে একটু এর কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হবে। তাই প্রথমেই আমরা ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট এবং ক্যাশ বুক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। তোমরা দেখতে পাচ্ছ যে আলফা লিমিটেড এর 2 গড়া নগদান বই, 2 গড়া, 3 গড়া, 1 গড়া এবং পেটি ক্যাশ বুক, এটা ব্রিটিশ পদ্ধতি অনুযায়ী অনুসরণ করা হয়। অন্যদিকে আমেরিকানরা অনুসরণ করে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তো আমরা এই 2 গড়া 3 গড়াতে ব্যাংক কলাম পাই এবং এই ব্যাংক কলাম এর সঙ্গে ব্যাংক বিবরণীর একটা মিলকরণ করা হয়ে থাকে। তো ক্যাশ বুকে আমরা দেখতে পাচ্ছি যে আলফা লিমিটেডের 2 গড়া নগদান বইয়ের ডেবিট পাশটা হচ্ছে প্রাপ্তিসমূহ এবং ক্রেডিট পাশটা হচ্ছে প্রদানসমূহ। তো প্রাপ্তিসমূহ সবসময়ই প্রদান থেকে বড় হবে, এটাই সাধারণ বা এটাই স্বাভাবিক। তো আমরা আরও একটু ডিটেল দেখবো এখানে যে ডেবিট উদ্বৃত্ত কাকে বলে। ডেবিট উদ্বৃত্ত হচ্ছে যে মোট ডেবিট টাকা যদি মোট ক্রেডিট টাকা থেকে বড় হয়ে থাকে, তাহলে সেটা হবে হচ্ছে ডেবিট উদ্বৃত্ত। এবং এটা যদি ব্যাংক কলামের ক্ষেত্রে হয়ে থাকে যে মোট ডেবিট মোট ক্রেডিট থেকে বেশি, তাহলে সেটাকে ব্যাংক জমা নির্দেশ করে আমানতকারীর জন্য, অর্থাৎ আলফা লিমিটেডের জন্য। এবং এটাই নর্মাল বা এটাই স্বাভাবিক। অন্যদিকে যদি ক্রেডিট উদ্বৃত্ত হবে তখন যদি মোট ক্রেডিট টাকা মোট ক্রেডিট কলামের যোগফল যদি মোট ডেবিট কলামের যোগফল থেকে বেশি হয়ে থাকে এবং সেটা ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে। আলফা লিমিটেডের জন্য সেটা ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত একটা লোন প্রসিজিওর। এটা ব্যাংকের সঙ্গে আমানতকারীর একটা চুক্তি থাকে যে যদি ব্যাংক অ্যাকাউন্টে তার টাকা নাও থাকে, তাহলে কোনো পাওনাদার যদি চেক নিয়ে আসে, তাহলে তার চেকটা অনার করে দেন এবং ইনস্ট্যান্টলি তখন ব্যাংক একটা লোন ক্রিয়েট করে ওই চেকটা পরিশোধ করে থাকেন। তো সেটা হচ্ছে এই আলফা লিমিটেডের জন্য একটা দায় বৃদ্ধি পায়, কিন্তু এটা ব্যাংকের জন্য আবার সম্পদ, ব্যাংকের জন্য একটা বিনিয়োগ। অন্যদিকে এই ব্যাংক জমা এটা আমানতকারীর জন্য সম্পদ, কিন্তু ব্যাংকের জন্য দায়। তো এই 2 ধরনের যে উদ্বৃত্ত, এটাই হচ্ছে আমানতকারীর বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত এই 2 ধরনেরই হয়ে থাকে। আমানতকারীর বই অনুযায়ী বা নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত ডেবিটও হতে পারে, ক্রেডিট হতে পারে। যদি ডেবিট উদ্বৃত্ত হয় তাহলে সেটা ব্যাংক জমা নির্দেশ করছে, আর যদি ক্রেডিট উদ্বৃত্ত হয় তাহলে সেটা ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার একটু ব্যাংক স্টেটমেন্ট দেখে আসি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যমুনা ব্যাংক লিমিটেড, খুলনা ব্রাঞ্চ। এখানে ক্লায়েন্ট নেম লেখা আছে আলফা লিমিটেড, তাদের অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে এবং স্টেটমেন্টের ডেট লেখা আছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। তো এই আলফা লিমিটেডের হিসাব যমুনা ব্যাংক কিভাবে রাখে এখানে আমরা একটু দেখব সেটা। তো তাদের স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে ডিপোজিটস লেখা আছে ক্রেডিট এবং উইথড্রলস লেখা আছে ডেবিট। অর্থাৎ আলফা লিমিটেড যখন কোনো ডিপোজিট করবে তখন ক্রেডিট করা হবে। কেন ক্রেডিট করা হবে? কারণ যমুনা ব্যাংকের তখন দায় বৃদ্ধি পাচ্ছে, আর আমরা জানি যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো যখনই আলফা লিমিটেড ডিপোজিট করে তখন তারা এটা ক্রেডিটে লেখে, ক্রেডিট কলামে। আর যদি তারা কখনো উত্তোলন করে তখন সেটাকে ডেবিট সাইডে লেখে, বা কোনো কর্তন থাকলে সেটাও ডেবিট সাইডে লেখা হয়। আমরা এবার একটু দেখি যে এটার ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে যে তাহলে মোট ক্রেডিট অর্থাৎ মোট টোটাল ডিপোজিট টোটাল উইথড্রল থেকে বেশি, অর্থাৎ মোট ক্রেডিট টাকা মোট ডেবিট টাকা থেকে যদি বেশি হয়, এবং সেটা কি নির্দেশ করে? আমানতকারীর জন্য ব্যাংক জমা নির্দেশ করে, এবং এটাই নর্মাল। অন্যদিকে ডেবিট উদ্বৃত্ত হবে যদি মোট উইথড্রলস অর্থাৎ টোটাল মোট ডেবিট টাকা যদি টোটাল ডিপোজিট বা মোট ক্রেডিট টাকার থেকে বেশি হয়ে থাকে,
এবং সেটা কি করে, সেটা ব্যাংক জমাতিরিক্ত বা একটা লোন নির্দেশ করে এবং এটা ব্যাংকের জন্য বিনিয়োগ। তো যমুনা ব্যাংক বা ব্যাংক বিবরণীর অনুযায়ী, ব্যাংকের হিসাব বই অনুযায়ী বা ব্যাংক বিবরণী অনুযায়ী বা পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত দু ধরনের হবে। একটা ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে, সেটা ব্যাংক জমা নির্দেশ করে আমানতকারীর জন্য। অন্যদিকে ডেবিট উদ্বৃত্ত নির্দেশ করে ব্যাংক জমাতিরিক্ত, সেটাও আমানতকারীর জন্য। তাহলে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট এটা ব্যাংকের জন্য কিন্তু বিনিয়োগ। তাহলে এখানে আরেকটা বিষয় আমাদের বোঝার দরকার আছে, সেটা হচ্ছে যে ব্যাংকের যে হিসাব বই সেটা হচ্ছে মূলত ব্যাংকের যে লেজার মেনটেন করা হয় বা খতিয়ান সংরক্ষণ করা হয়, খতিয়ান বই। সেই খতিয়ান বইয়ের যে তথ্য সেটা ব্যাংক বিবরণী আকারে ক্লায়েন্টকে বিভিন্ন সময় দিয়ে থাকে যখনই ক্লায়েন্ট চায়। আর পাস বই সেটা ব্যাংক বিবরণীর তথ্যের সাথে হুবহু আপডেট রাখা হয়। এবারে ডিয়ার স্টুডেন্টস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ব্যাংক বিবরণী এবং ক্যাশবুক আমি পাশাপাশি রেখেছি। তোমরা এবারে রিলেশন করতে তোমাদের জন্য আরও বেশি সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাশবুকের যে ডেবিট উদ্বৃত্ত সেটা আসলে ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত, অর্থাৎ ব্যাংক জমা, এই দুইটা সমান। আবার ক্যাশবুকের যেটা ক্রেডিট উদ্বৃত্ত অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত, সেটা ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট উদ্বৃত্তের সমান। তো এই দুইটা জিনিসে আমাদের খুব ভালোভাবে বোঝা প্রয়োজন। আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে ব্যাংক সমন্বয় বা মিলকরণ। সমন্বয় শব্দের অর্থ মিলকরণ, অর্থাৎ ব্যাংকের যে ব্যালেন্সটা সেটার সঙ্গে আমানতকারীর বই অনুযায়ী যে ব্যাংক ব্যালেন্সটা আসে সেটার সঙ্গে মিলকরণ করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমানতকারীর বই অনুযায়ী যে ডেবিট উদ্বৃত্ত সেটার সঙ্গে ব্যাংক বিবরণী অনুযায়ী যে ক্রেডিট উদ্বৃত্ত এটা মিলে যাবে, এবং আমানতকারীর বই অনুযায়ী যেটা ক্রেডিট উদ্বৃত্ত সেটার সঙ্গে আমানতকারীর ব্যাংক বিবরণী অনুযায়ী যে ডেবিট উদ্বৃত্ত সেটার সঙ্গে মিলে যাবে। তো এই আমানতকারীর বইয়ের যে ক্রেডিট উদ্বৃত্ত এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত, অন্যদিকে ব্যাংক বিবরণী যেটা ডেবিট উদ্বৃত্ত সেটাকে বলা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এই জিনিসটা বুঝলেই আসলে আমাদের অঙ্কের বাকি প্রক্রিয়া খুব সহজ হয়ে যাবে। আমরা এখানে দেখব যে ব্যাংক সমন্বয় বা মিলকরণটা কিভাবে হয়ে থাকে, অর্থাৎ যদি আমানতকারীর বইয়ের কোনো ব্যালেন্স নিয়ে শুরু করি তাহলে আমাদের শেষ করতে হবে অঙ্কটা ব্যাংক বিবরণীর কোনো একটা ব্যালেন্স। আচ্ছা, যদি আমানতকারীর বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত নিয়ে শুরু করি, মানে ব্যাংক জমা নিয়ে শুরু করি, তাহলে শেষ হবে অঙ্কটা ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত বা ব্যাংক জমা। আবার যদি অঙ্কটা শুরু হয় আমানতকারীর বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বা ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে, তাহলে ওই অঙ্কটা শেষ হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত বা ব্যাংক জমাতিরিক্ত নিয়ে। ঠিক এই একই ঘটনার উল্টাও হতে পারে, অর্থাৎ ব্যাংক বিবরণী নিয়ে যদি আমরা ব্যাংক বিবরণীর কোনো উদ্বৃত্ত নিয়ে যদি শুরু করি, যেমন ব্যাংক বিবরণীর যদি ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে শুরু করি, তাহলে অঙ্কটা শেষ হবে আমানতকারীর বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত বা ব্যাংক জমাতে। আর যদি ডেবিট উদ্বৃত্ত নিয়ে শুরু করা হয় ব্যাংক বিবরণীর অর্থাৎ জমাতিরিক্ত, তাহলে আমানতকারীর বই বা নগদান বইয়ের জমাতিরিক্তে এটা শেষ হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এ পর্যন্ত। আমাদের পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক শুরু করব, তার আগে এটা আমাদের জানা খুব প্রয়োজন ছিল। সবাইকে ধন্যবাদ।